প্রিয় দর্শক, যে যেখানে বসে দেখছেন সবাইকে এনটিভি স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিনে আমি মুকসিমুল হাসান এবং আমাদের সঙ্গে আজকে দুজন অতিথি রয়েছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম ভাই। আপনাদের দুজনকেই এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। মান্না ভাই, আপনার অনুমতি নিয়ে একটু প্রথম প্রশ্নটা আমি একটু শফিক ভাইয়ের কাছে করতে চাই। শফিক ভাই, আমরা গতকাল যে জিনিসটি দেখলাম যে গুম সংক্রান্ত যে তদন্ত কমিশন, তারা একটা প্রাথমিক তারা একটি তদন্তের একটা রিপোর্ট জমা দিয়েছে এবং সেখানে তারা বলেছে যে ৩ মাস পরে তারা ইন্টেরিয়াম আরেকটি জমা দিবেন এবং সব মিলে তাদের হয়তো কমপক্ষে আরও 1 বছরের বেশি লাগবে। কিন্তু ইতোমধ্যেই তারা শেখ হাসিনা সহ অনেকের সম্পৃক্ততা পেয়েছে এবং তারা র্যাব বিলুপ্তির সুপারিশও করেছে। আমি একটু ডিটেইলে জানতে চাই, আর একটু কেন আমরা বিস্তারিত এটি জানাতে পারিনি, একটু আপনার মাধ্যমে জানতে চাই যে কমিশনের প্রতিবেদনে বা সুপারিশে আর কি কি ছিল। না, আপনি দেখবেন যে আজকে সকালে কিন্তু আমরা 2টা চ্যাপ্টারের উপরে আপনাদেরকে দিয়েছি, জি, ওপেনও করেছি আমরা। এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। শেখ হাসিনার 15 বছরের মিসরুলের সবচেয়ে প্রতীকী, মানে যদি আপনি সিম্বলিক ধরেন, এর চেয়ে ভয়াবহ ঘটনা আর হয়নি। দিস ইজ দ্য ওয়ার্স্ট ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। আপনি একটা অনেক ক্ষেত্রে হয় কি, পুলিশ তো বলতেই পারে যে আমরা ক্ল্যাশ হয়েছে, ক্ল্যাশে গুলি করেছি, আমার জীবনের উপরে এক ধরনের আশঙ্কা ছিল, আমি গুলি করেছি। আপনি পুলিশকে ওই বেনিফিট অফ ডাউট অনেক সময় ইন্টারন্যাশনাল পাওয়ারগুলো দিয়ে দেয়, পুলিশ যতই ইয়ে করুক। তো এখানে তো আপনি একটা লোক ঘরে ছিল, মান্না ভাইকের কথা না, উনি বাসায় ছিলেন, রেস্ট নিচ্ছিলেন, ওনাকে এসে গুম করে দিল এবং 3 দিন কোনো নাই। উনি কোথায়? মানে আপনি এই যে একটা ভয়, এই যে একটা পুরো সমাজকে আপনি একটা ভয়ের চাদরে আঁকড়ে রাখলেন, ভয়াবহ জিনিস না? তো এই জিনিসটা নিয়ে ওরা কাজ করছেন এবং ব্রিলিয়ান্ট কাজ। আমরা ওনারা যে বর্ণনাগুলো দিচ্ছেন, এটা শোনা যায় না, মানে ডিপ্রেভিটি এমনভাবে করা হচ্ছে যে র্যাবের একই ইউনিটে 2টা গ্রুপ, এই গ্রুপ কাজ করছে, ওই গ্রুপ জানছে না, এই গ্রুপ একে মেরে ফেলছে, আরেকজন পাশের গ্রুপ জানছেও না। মানে একটা পুরো সিস্টেম্যাটিক ডিজাইন, খুবই ওয়েল আর্টিকুলেটেড। এবং দেখা যাচ্ছে যে পুরো ওই সময় যে সিকিউরিটি অ্যাপারেটাস, যে মানে সিকিউরিটি যে স্ট্যাবলিশমেন্ট, সবাই এবং পলিটিক্যাল পার্টির এরা সবাই জড়িত। মানে আপনি এটা কেমনে হলো? আমি মানে মাঝে আপনি যদি ওদের, অবভিয়াসলি ওরা এক সময় কথা বলবেন, জাস্টিস মইনুল ইসলাম আমাদের 2 দিন আগে আপনার নূর খান লিটন ভাই আমার টক শোতেই কথা বলে গেছে, আমরা যারা গেস্ট ছিলাম সবাই মোটামুটি গা হাত পা শিউরে উঠেছে। এটাই উনি মানে এটা কল্পনা করা যায় না। এবং এটার ফলে যেটা হবে কি, আমার ভয় হয় যে মানে এইটা যদি পুরোটা বের হয়, কত লোক যে এটা ইমপ্লিকেটেড হবে। এটা সিকিউরিটি ফোর্সের মধ্যে হবে, ইন্টেলিজেন্স এজেন্সির মধ্যে হবে এবং পলিটিক্যাল পার্টির মধ্যে হবে। এবং সেই ক্ষেত্রে মানে আপনি যদি ল্যাটিন আমেরিকার হিস্ট্রি দেখেন, ল্যাটিন আমেরিকায় যে এই সমস্ত দেশে গুম হয়েছে, যে পার্টিগুলো ওইটার সাথে ইনভলভ, তারা কোনোদিন পলিটিক্যাল কামব্যাক করতে পারেনি। ভয়াবহ জিনিস, সেটা হয় না। কেননা আপনি তো ওই লোকগুলো নিরস্ত ছিল, ওই লোকগুলো ঘরের মধ্যে ছিল বা কোনো জায়গায় যাচ্ছিল, আপনি তাকে অ্যাবডাকশন করে তাকে গুম করে দিয়েছেন। তার আত্মীয় স্বজন এটাও জানতে পারে নাই তার লাশটা আসলে কোথায় গেল। তো এইটা হয় কি, সারাটা জীবনই এটা এই ইনসিডেন্টটা, এই যে আপনি যে এটা যে ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটিটা, এটা তাকে হন্ট করে। তার ফলে যেটা হয় যে ওই সোসাইটিতে ওই পলিটিক্যাল পার্টি, যে পলিটিক্যাল পার্টি গুম করবে, তার সারা জীবনই ক্ষমতায় থাকতে হবে যদি সে বেঁচে থাকতে চায়। যখনই সে আপনি এখান থেকে বের হয়, সেই এরপরে আর তার টিকে না। আপনি যেমন আর্জেন্টিনায় 76 থেকে 83-তে এই কাজটা করেছে ওদের মিলিটারি রুলাররা। ওদের ছিল 30,000, তার মধ্যে ডকুমেন্টেড হয়েছে 8,900-র মতো। ওদের আপনি দেখেন প্রথম দিকে সোসাইটিতে ওরা যে 2-3টা কাজ করলো, সোসাইটিতে এক ধরনের অ্যাপ্রুভালও ছিল কিছুটা। তারপরে এটার বিরুদ্ধে নামলো কারা জানেন? এই যে আমাদের যেমন মায়ের ডাকটা কিন্তু ওদের মাদ্রেজ দ্য প্লাজা ডি মায়ো, মানে ওদের একটা প্লাজাতে প্রতি বৃহস্পতিবার এই মারা তাদের ছেলেগুলোকে যে গুম করা হয়েছে, ছেলে বা মেয়েদেরকে, তাদের জন্য ওরা বসতো। অনেকটা ওই কনসেপ্টেই মায়ের ডাকটা এসছে। এবং এরা আপনি ধরেন এই বলতে 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 7 বছরে সে মিলিটারি রুলারদেরকে সে করছে এবং সবাই বিচারের সম্মুখীন হয়েছে, একজনও বাদ যায়নি। পরেও 2-1জন পার্ডন হয়েছে, বাট সবাই বিচারের সম্মুখীন হয়েছে। এবং এই জিনিসটা পেরুতে হচ্ছে, আপনার পেরুতে 20 বছর ধরে হচ্ছে। কারণ আপনি তো এটা ইস্টাবলিশ করা না, অনেক কাজ। আপনি এরা তো তাদের প্রাইমারি রিপোর্টগুলো দিলে, নেক্সট
যারা আসবে, যদি এই কেয়ারটেকার গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্ট যদি বেশি দিন না থাকে, আর একটা গভর্নমেন্ট এসে পলিটিক্যাল গভর্নমেন্ট এটাকে ক্যারি ফরওয়ার্ড, কারণ এই লোকগুলো তো তার যে চাওয়া, তার স্বজনকে দেখার যে ইচ্ছা, এটা তো সারা জীবন মারা যাবে না। সে তো সারাটা জীবন ওইটার আশায় থাকবে যে আমার বাবা ফিরবে, বা আমার ভাই ফিরবে, আমার হাজবেন্ড ফিরবে। এই জিনিসটা, এবং এটা মানে আমি জানি না, মানে বাংলাদেশে আমাদের চোখের সামনে এত বড় একটা ক্রাইম হলো, আমরা অনেক সময় বুঝি না। এবং আপনি জানেন 2015-তে যখন মায়ের ডাক করলো, আমার মনে আছে আমরা যারা ইন্টারন্যাশনাল প্রেস, আমাদের তো এক ধরনের সিকিউরিটিটা বেশি থাকে। গভর্নমেন্ট আমাদেরকে, আমি তখন এএফপির ব্যুরো চিফ ছিলাম, আমাদেরকে অতটা টাচ করতে চায় না। আমরা যে দেখি যে আমরা 2-3টা ইন্টারন্যাশনাল প্রেস ছাড়া লোকাল প্রেসও তাদেরকে কাভার করতে চাচ্ছে না। অনেক পরে যখন মান্না ভাইরা মানে মান্না ভাইদেরকে দেখে ওনারা যখন একে মায়ের ডাকের সামনে যে দাঁড়ালেন, সবাই তখন সাংবাদিকরা পেলেন, কি জন্য সাহসটা পেলেন। এবং এই জিনিসটা আমি এটা মানে এই একটা কারণে আমার মনে হয় না আওয়ামী লীগের বাংলাদেশে আর কোনো ফিউচার আছে। এই একটা কারণে, অন্য কোনো আপনি অন্যান্য অনেক কারণকে আপনি মানে কোনো না কোনোভাবে আপনি এটাকে শাক দিয়ে মাছ ঢাকতে পারবেন, বাট এই একটা জায়গায় ইটস ওভার। আচ্ছা, এই নিয়ে আপনার একটা প্রশ্ন আছে, তার আগে একটু মান্না ভাইয়ের কাছে সংক্ষেপে যেতে চাই। যেটি বলছিলাম একটু আগে, যে 2 দিন আগে বিশ্ব মানবাধিকার দিবস যেদিন ছিলেন, সেদিন আমাদের টকশোতে নূর খান লিটন যখন কথা বলছিলেন, অন্য আলোচকদের তখন তারাও বলতে আগ্রহী ছিল না, বা আমরা সময়ও দিতে পারিনি। পুরোটা জুড়েই আমরা ওনার কথাগুলো শুনছিলাম। 7 ফিট বাই 3 ফিট একটা রুমে যেভাবে টর্চার করা হচ্ছে, সব দেখানোর পরে বলছে যে আর কিচ্ছু নাই। তারপরে রেশন বা কোনো পণ্য আছে এরকম জায়গা, বলতে যে এইটা ওপেন করেন, সেইটা ওপেন করে দেখলো আরও বিপদস্বরূপ। এবং সার্বিক পরিপ্রেক্ষিতে তারা কিছু সুপারিশও করেছে, যেমন একটি সুপারিশ তাদের সঙ্গে বিএনপির মিলে গেছে, যেমন র্যাব বিলুপ্তির দাবি করেছে। যদিও অতীতের কর্মকাণ্ডের জন্য এক ধরনের সংস্কারের চিন্তা জায়গা থেকে র্যাবের প্রধান কথা বলেছেন, কিন্তু আপনার কাছে একজন রাজনীতিবিদ হিসেবে আমি জানতে চাই যে এই ঘটনাগুলোর সাথে যারা সম্পৃক্ত ছিল, বিশেষ করে বারবার উঠে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাবের নাম, বিচার বহির্ভূত হত্যা থেকে শুরু করে মানবাধিকার সংস্থাগুলো অনেক আগে থেকেই কথা বলছে, এবং সবশেষে এই গুম তদন্ত কমিশনও তাদের রিপোর্টে বলেছে। আসলে র্যাব বিলুপ্তির ব্যাপারে আপনার মতামতটি জানতে চাই। না, আমি তো মনে করি র্যাব বিলুপ্ত হওয়া উচিত। হয় কি, একটা স্কার মানে এটা যদি ম্যালিগন্যান্ট নাও হয়, তাও অনেক সময় এরকম কষ্ট দিতে পারে আপনাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। গলায় ঘ্যাগ হয় না এরকম, এটা অলওয়েজ একটা বিশ্রী জিনিস। তো র্যাবের সম্পর্কে স্মৃতিটাই দগদগে। র্যাব যা যা করেছে এই স্মৃতি অন্তত এই জেনারেশন যারা দেখেছে সেখান থেকে কেউ কোনোদিন ভুলতে পারবে না। এই রকম নৃশংসতা, এই রকম বর্বরতা অন্য জায়গায় হয়নি। নূর খান লিটনের সঙ্গে আমার সময় টিভিতে পরশুদিন এই সেম ইস্যুতেই একটা ছিল, আমি এবং উনি ছিলাম। আর নূর খান লিটন ধরেন আগে থেকে আমার রাজনৈতিক জীবনে সহকর্মীও ছিলেন, আমি জানি তাকে। উনি যে বর্ণনাগুলো দিয়েছেন অনেক কিছু উনি বলেননি, আমি মনে করি আপনাদের এখানেও বলেছেন, ওইখানেও বললেন। আমি পরে থেকে জিজ্ঞেস করলাম যে লিটন আর কী কী দেখেছো বলো তো। বললো যে আমি তো প্রবীর মান্নাভাই জিজ্ঞেস করলেন না। তো আমি ভাবলাম যে আমাকেও যখন বলতে চাচ্ছেন, এবং সে জানে, যেমন আমি যখন অ্যাবডাক্টেড হয়েছি তারপরে ও নিজে মুভ করেছিল, জিয়াউল হাসানের সাথে সে কথা বলেছে, যদিও জিয়াউল হাসানের কথা সে টিভি ওই ইন্টারভিউর মধ্যে বলেনি, এবং তার কাছে জিজ্ঞেস করেছে কি, তো বলেছে সে লাস্টে, মানে আমাকে তো সারা ধরে গাড়িতে ঘোরাতে ঘুরতে, আমি তখন মনে করেছি যে আমি ক্রস ফায়ারে যাচ্ছি। তো লাস্টে আমি তাকে বলেছি, ভাই এরকম করে চোখ বেঁধে এত কষ্ট দিচ্ছেন কেন, যদি মেরেই ফেলতে চান তাহলে গুলি করে দেন, শেষ হয়ে যায়। তো হঠাৎ করে ও বললো এই সব নামতো, গাড়ি থেকে সবাই নেমে গেল। উনি আমার চোখের পট্টিটা খুলে দিয়ে পরিচয় দিলেন। আমার চোখ তখন ধাঁধা দেখছি, মানে তখন আমি যদিও পট্টি খুলেছি আমি দেখতে পাচ্ছি না। তা আমি বললাম যে কে আপনি, তখন আবার পরিচয় বললো, আমি তখন চিনলাম। এইটা উনি তাকে বলেছেন যে আমরা তাকে মেরে ফেলতে নেইনি, আমি তো তাকে গিয়ে থানায় পৌঁছে দিয়েছি শেষে। তো এই স্মৃতিটা আমি ভুলবো না, তার প্রতি কিন্তু আমার কৃতজ্ঞতা হয়নি যে উনি আমাকে ছেড়ে দিয়েছেন। কারণ আমি জানি অর্ডার দিলে উনি মেরে ফেলতেন, এবং কিলিং স্কোয়াডের মধ্যে ছিলেন, আরও কী কী করেছেন জানি। তো এই মানুষগুলোকে দেখলে আমার স্মৃতি কোনো দিন যাবে না। দেখেন, আমাকে গ্রেপ্তার করবার পরে আমার মেয়ে বিদেশ চলে গেল, তার আগে আমার ছেলে গেছে, মেয়ে গেল। ফিরবার পরে তাকে বললাম যে ওই অবস্থায় তুমি জেলখানে আমাকে রেখে চলে গেলে। তার বক্তব্য হচ্ছে, তোমার মতো মানুষকে যারা এত কষ্ট দিতে পারে যে দেশ, সেই দেশের প্রতি আমার ভালোবাসা কিসের।
সে দেশকে ভালোবাসে, দেশের বুঝতে কথা পারছি, এটা ভাবে, তার আক্ষেপের লেখাপড়া করছে সবই, কিন্তু এই সেন্টিমেন্ট যাচ্ছে না। আমার বড় বোন, এখন তোর বয়স 85-এর মতন, বাট সি সিক, উনি বেরোতে পারেন না। উনি তখন থেকে, উনি যখন আমাকে জেলে দেখতে গেছেন, যাবার পর উনি জেলের কর্তৃপক্ষকে বলেছে আমি একটু ভেতরে যেতে চাই, দেখতে চাই সে কী অবস্থায় আছে। এটা তো কোনো নিয়ম নেই। আমি তাকে বোঝালাম। আমার বোন ওইখানে আমাকে বলেছে, দেখ এইবারে আমি কষ্ট করে সহ্য করছি, আর যেন এরকম না হয়, আর একবার যদি তোর জেলে যেতে হয় আমি কিন্তু আর বাঁচতে পারবো না। তো ওই স্মৃতি উনি ভুলবেন না, আমি জীবনে ভুলবো না। এইসব কারণ মিলে ওই যে ধরেন টিপুর সাথে যে প্রথম আলোচনা ছিল, তার পায়ে যে কাণ্ডটা করা হয়েছে, এরকম ঘটনা আমি এখানে টকশোর মধ্যে বলেছিলাম। লিটন কিছু দেখে এসছে, আমি জেলে দেখেছি। মানে ধরেন আমি ইন্টারোগেশন ইয়েতে যখন ছিলাম, ওই রিমান্ডে যখন ছিলাম, একটা নো এন্ট্রি আছে রুম, মনে করে লোকজনকে ধরে নিয়ে আসলো, ওরা ভালো মানুষই, 6 মাস ধরে ভেতরে রেখে দিয়েছে, চুল দাড়ি হয়ে ডক টক, একটা বিভৎস চেহারা। তারপরে তাদেরকে দেখালো জঙ্গি বলে অমুক জায়গা থেকে ধরেছে। সেই মানুষগুলো আমাকে বলেছে, বিকজ এক সময় তারা বিকেলে হাঁটতে বেরিয়েছে বা সন্ধ্যায় বেরিয়েছে, তো আমার আধা ঘন্টা 1 ঘন্টা করে ছাড়ে সন্ধ্যার দিকে, তখন তার সাথে আমার দেখা হলো তাদের সাথে। তারা বললো ভাই এরকম স্টোরি। যেমন আপনার এখানে রায়ের বাজারের কাছে এক জায়গায় ওই যে তা মানে গ্রেপ্তার করতে গিয়ে ঘেরাও করেছে, ওরা পালাবার চেষ্টা করেছে, 6 তলা থেকে লাফ দিয়ে টিনের উপরে নিচের তলায় পড়েছে এবং ট্যাং ভেঙে গেছে, পরে ধরেছে বলে সব স্টোরিগুলো বানানো, আমরা কোনো কিছুর মধ্যে ছিলাম, এটার মধ্যে আমাকে এভাবে ইমপ্লিকেট করার চেষ্টা করা হয়েছে। এবং আরেকটা কথা নূর খান বলেছেন, যেহেতু উনি ওখানে বলেছেন, আমি মনে করি এখানে বলতেই পারি। ধরেন একটা ঘর খুব নর্মাল দেখা যাচ্ছে, কিন্তু ওর দেখে সন্দেহ হচ্ছে, ভাই এই ঘরটা একটু দেখতে পারি, না ওখানে তো কিছু নাই, এটা এই ছিল। খুলেছে, খুলবার পরে তার মনে হচ্ছে যে দেয়ালটা দেখা যায়, দেয়ালটা ফলস। এক্স্যাক্টলি, এটা বলেছেন নাকি আমি জানি না। তো এই যে এইরকম ঘটনা মনে করেন এখন পর্যন্ত ওই বিভৎসতা চাপা দেবার চেষ্টা করা হচ্ছে। এখানে শফিক সাহেব আছেন, উনি মানে উনি কতদূর জানেন আমি জানি না, কারণ ও যখন আমাকে বলে নাই, স্যারকে দিয়েছে, স্যার সবাইকে মিলে এটা আলোচনা করেছেন কিনা এগুলো কোনো পত্রিকায় লেখে না। আচ্ছা, তো ওইখানে মনে করেন গভর্নমেন্ট ডিসাইড করেছে এইটা, ওদেরকে বলেছে তবে এটা বাইরে বলবে না। তার মানে সরকারও এটাকে কীভাবে সামাল দেবেন সেটা চিন্তায় পড়েছেন, যে এই বিভৎসতা যদি সবার সামনে যায় তাহলে মানুষের র্যাথ, ইন্ডিগনেশনটা কোন লেভেলে না জানি চলে যায়। এটা একটু দমিত রেখেই তারপরে বিচারের ব্যবস্থা করা। বাট ইভেন আফটার দ্যাট, দেখেন প্রথম আলোর হেডিংটাই হচ্ছে শেখ হাসিনা ইমপ্লিকেটেড হয়েছেন, উনি এটার নির্দেশদাতা ছিলেন। তো তার সম্পর্কে কোনো সিম্প্যাথি হবে কি? আমি কোনো চান্সই দেখছি না। এই সুযোগে একটু জিজ্ঞেস করি, যেটা শফিক ভাই বলছিলেন যে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে কিনা, এরকম মানে এক গুমের ঘটনাই যথেষ্ট। শফিক ভাই যেটা বলছিলেন, অফকোর্স, মানে এইটার সাথে তাদের পার্টি ইনভলভড আছে, তো তাদের গভর্নমেন্ট ইনভলভড আছে। যদি পার্টি ইনভলভড আছে এটা প্রমাণ হয়, আপনি তাকে রাজনীতি করার সুযোগই দিতে পারেন না। যে দলের প্রেসিডেন্ট, উনি প্রাইম মিনিস্টার থাকুক, নিজে এটা করেছেন, ওই দলের প্রেসিডেন্ট হওয়ার কারণে তো ওই দল আর পারমিশন পেতে পারে না। আমার কাছে খুব অবাক লেগেছে জানেন, যখন প্রথম অ্যাটর্নি জেনারেল বললেন না আওয়ামী লীগ আমরা ব্যান করার চিন্তা করছি না, হোয়াই ডু সে দ্যাট? তারপরে আপনার ল ওই অ্যাডভাইজার আসিফ বললেন যে ওদের এই ভূমিকা আছে, তাদেরটা আমরা এরকম ভাবছি না। এগুলো কোনো কিছু বলবার দরকার ছিল না, কারণ আপনি 10টা ভালো কাজ করেছেন, কিন্তু একটা এমন খারাপ কাজ করেছেন যে 10টা ম্লান করে দিয়েছে। এই যে উনি একটা কথা বললেন না, যে গুমের উপরে যেগুলো পাওয়া গেছে, বাকি লুটপাট এই ওই ভোট টস্ট বিভিন্ন কারণ তো আছেই, শুধু গণতন্ত্র হত্যা করবার কারণ তো তার রাজনৈতিক অধিকার থাকা উচিত না। আমি মনে করি যতগুলো লুট করেছে, দেশ যা ধ্বংস করেছে, মানে লজ্জাও নাই। প্রধানমন্ত্রী বলেন আমার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়ে গেছে, তার রেসপন্সিবিলিটি তাকেই তো নিতে হবে। তো এই কথা বলবার পরে তাকে ইন্টারোগেশন করা উচিত ছিল, কেমনি হলো, কী করলো তুমি এই অন্যায়ের জন্য, তাকে তো আপনি রাজনীতি থেকে বার করবেনই। সেগুলো তো বাদ দিয়ে আপনি কথা কেমনে বললেন? ওই জন্য আমি একটু কনফিউজড হয়ে যাই যে এরকম তারা গভর্নমেন্ট কী ভাবছেন। কিন্তু আবার এই অ্যাকশনটা দেখে আমার মনে হয় যে তারা খুব লিগালি যাচ্ছেন, যে লিগালি এস্টাবলিশ করবে যে তারা থাকতে পারে না। আমরা আসলে ইন্ডিগনেশনের উপরে, রাগের উপরে, আক্রোশের উপর তাদেরকে বন্ধ করতে চাই নাই, কিন্তু এমন ঘটনা তারা ঘটিয়েছে যে তাদের রাজনীতি করবার সুযোগ দেওয়া যায় না। যদি এটা হয় খুবই ভালো। যেমন আমি মনে করি মাঝে মাঝে যখন ডক্টর ইউনূস বলেন না যে আমি তো একটা ইনক্লুসিভ রাজনীতি করতে চাই বা একটা পরিবারের মতো বাংলাদেশকে করতে চাই, খুবই ডিফিকাল্ট, কিন্তু এটা যদি ডেমোক্রেটিক্যালি করতে পারেন তাহলে বুঝবেন আমাদের দেশে গণতন্ত্রের যে ক্রাইসিস,
মানে স্বৈরতন্ত্রের যে সম্ভাবনা ওই বীজটাই শেষ হয়ে যাবে এবং গণতন্ত্র ফ্লারিশ করবে একটা বিরাট ব্যাপার। বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। মাঝে মাঝে বলে এটা হয়তো ইম্পসিবল। উনি এগুলো বুঝে করছেন বা কি, হয়তো বুঝে করছেন, উনি আমার চাইতে নিশ্চয়ই অনেক জ্ঞানী লোক, কিন্তু উনি এক্সপ্লেন করছেন এগুলো কীভাবে করবেন। বা আরও অনেক বিতর্ক কিন্তু সোসাইটির মধ্যে আছে। আমাদের সোসাইটির মতো ডিভিসিবল সোসাইটি কটা আছে? আমি তো এত বিভাজিত দেশই দেখি না, এত। ইভেন সাউথ আফ্রিকাতেও যত হয়েছে, দুটো পার্টির মধ্যে ঝগড়াঝাটি, আপনি ব্রড লাইনে জানেন এইটা নিয়ে অ্যাপারথাইড, নন অ্যাপারথাইড বা আরও কিছু প্রবলেম আছে। শফিক ভাই, আপনার কাছে যে বিষয়টি নিয়ে একটু ছোট্ট করে জানতে চাই, এই প্রসঙ্গটি তারপর শেষ করতে চাই, সেটি হচ্ছে যে কালকে আপনারা একটু আগে র্যাব বিলুপ্তির কথা বললেন এবং আমরা যতটুকু জানি এই গুমের ঘটনায় এছাড়া রাষ্ট্রীয় বা সরকারি অনেক বাহিনীও জড়িত ছিল। এখন সবাইকে তো আসলে বিলুপ্ত করা যাবে না, সংস্কারের জন্য কি মানে ভাবছে কিনা সরকার, এটির সঙ্গে আরেকটি বিষয় একটু ছোট্ট করে জানতে চাবো, সেটি হচ্ছে প্রধান উপদেষ্টাকে কমিশন অনুরোধ করেছে যে তিনি যেন সেই জায়গাগুলো সশরীরে যে একটু ঘুরে দেখেন এবং তাতে ভিকটিমরাও একটু সাহস পাবে, এবং তিনি সম্মতিও দিয়েছেন। উনি আসলে এটি যাবেন তো নিশ্চয়ই, কবে না? হ্যাঁ, উনি যাবেন, উনি এটা বলেছেন। উনি বলেছেন যে অনেকগুলো ভিকটিমকে নেবেন এবং সাথে যেটা যাবে উনি সাংবাদিকদেরকে নেবেন, নিয়ে উনি অনেকগুলো আয়নাঘর ঘুরতে যাবেন। আপনি জানেন আয়নাঘরের তো আমরা যেটা শুনলাম সেটা হচ্ছে র্যাবের ওইখানে ছিল, ডিজিএফআইয়ের ওইখানে ছিল, এবং এই আয়নাঘরগুলোর থেকে ইন্টারোগেশন করার নিতে অনেক সময় যেটা হয়েছে যে অনেক ক্ষেত্রে এই দিনের পর দিন চোখ বাঁধা হিসেবে রেখে দিচ্ছে। হ্যাঁ, এবং আপনি দেখবেন যে কিছু কিছু ছবিও আমরা দেখেছি, ওইখানে লিখে রেখেছে 180 দিন, 250 দিন আপনি দেখবেন। তো এই জিনিসগুলো নিয়ে আমাদের আর র্যাবের বিলুপ্তির ক্ষেত্রে এখন আমাদের ডিসিশন হয়নি, এটা গভর্নমেন্টের কোনো, ওনারা জানালেন। কিন্তু একটা জিনিস কি, একবার টেইন্টেড হয়ে গেলে ওই নামটা মানে একটা সিকিউরিটি এজেন্সির উপরে মানুষের শ্রদ্ধার জায়গাটা তৈরি হয়, ওই ইমেজ বিল্ড আপ করা খুব টাফ। হ্যাঁ, ওইটা নষ্ট হয়ে যায়। তো ওই জায়গাটা আমি জানি না আমাদের গভর্নমেন্টের কি ডিসিশন। আমি অ্যাজ এ ফর্মার জার্নালিস্ট হিসাবে আমি মনে করি যে র্যাবের বিলুপ্তি হওয়াটা উচিত এবং খুব দ্রুত। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই এক্সপেরিমেন্টটাও আসলে উচিত না, মানে যেটা আগের গভর্নমেন্টগুলো যে এক্সপেরিমেন্টটা করেছেন, যে আপনি আর্মির লোকগুলোকে এনে আপনি পুলিশে আপনি দিচ্ছেন। হ্যাঁ, এই পুরো ব্যাপারটার মধ্যেই হচ্ছে যে এক ধরনের ভীতির একটা, যে আমি আর্মির পুলিশকে দিকে ভয় পাচ্ছি না, আর্মিকে দিয়ে আমি ভয় পাবো, এই ধরনের একটা চিন্তা ভাবনা হয়তো বা ছিল যখন ওরা করেছেন। কিন্তু এতে যেটা হয় কি, আমাদের আর্মি তো ইন্টারন্যাশনালি অনেক পিস কিপিংয়ে যায়, তাদের ইন্টারন্যাশনাল রেপুটেশন আছে, অনেক ভালো, তাদের হিউম্যান রাইটসগুলো দেখতে হয়। এখন যে কয়টা আর্মি অফিসার ধরেন র্যাবে গেল, তার কারণে পুরো আর্মি মিলিটারি কেন টেইন্টেড হবে? আমাদের আর্মি তো গর্বের একটা আর্মি, ঠিক না? এই যে 2-3টা অফিসারের আকাম কুকামের জন্য তারা টেইন্টেড হবে, পুরো বাহিনী তো ঠিক না? এই যে জিয়াউল হাসানকে আমরা এরা কেউ কি গ্রহণ করবে? মানে ওনার যে কাহিনী যা শুনলাম, হ্যাঁ, আপনি চিন্তা করতেন, যেমন ধরেন একটা কাহিনী বলি, আপনি বরিশালে যদি যান, হ্যাঁ, ফিরোজা বেগম না আলেয়া বেগম ভদ্রমহিলার নাম, ওনার 2টা ছেলে ছিল, 2টা ছেলেই বিএনপি করতো। ওই সেই 2012 সালেই 2টা ছেলে গায়েব হয়ে একদম এই যে মিসিং হয়ে গেছে, আর নাই। আপনি যদি ওনার বাসায় যান, একটা খুব প্রিয় মতো একটা অন্ধকারে উনি একা বসে আছেন যে ওনার 2টা ছেলে আসবে। এবং যেটা আমি শুনলাম ওইখানে, হ্যাঁ, আমার এটা হচ্ছে আমি যখন জার্নালিস্ট ছিলাম তখন ইনভেস্টিগেশনের, সেটা হচ্ছে যে ওই জায়গাটায় জিয়াউল হাসানের ভাইয়ের দাপট ছিল। মেবি তার ভাইকে ফেভার করতে যে এই 2টা ছেলেকে গায়েব হয়ে গেছে। তো এই জিনিসগুলো তো মানে সে আমলে হয়েছে। এবং সবচেয়ে যেটা ছিল যে সবচেয়ে ভয়ের যেটা ছিল, যে এই ঘটনাগুলো ঘটতেছে, আমরা বলতেছি, মায়ের ডাক প্রোগ্রাম করছে, মান্না ভাইয়ের কিন্তু এক ধরনের ডিনায়াল, না কিছু হয় নাই, হাসাহাসি করতেছে। বঙ্গোপসাগর মেডিটারনিয়ান দিয়ে যাওয়ার পথে নৌকা ডুবি হয়ে মারা গেছে, কেউ লুকায় আছে, বলতেছে না, আরেকটা জায়গায় যে বিয়ে করছে। এই যে এবং কি ভদ্রলোকগুলো এই সমস্ত গল্প করছেন, এবং তাদের হয়ে অনেক জার্নালিস্ট আপনাদের এই প্রোগ্রামে এসেই আবার ওইটাকে জাস্টিফাই করেছেন। তাহলে আপনি কি পুরো টোটাল সোসাইটিকে
আপনি একটা ভয়ঙ্কর রকমের একটা মোরাল ক্রাইসিস আপনি নিয়ে গেছেন, ঠিক না? এই যে এইটা আমি জানি না, আমরা আমাদের গভর্নমেন্ট আওয়ামী লীগের ব্যাপারে আমাদের গভর্নমেন্টের একদম স্পষ্ট অবস্থান, এটা পলিটিক্যাল পার্টি এরা ডিসিশন নেবেন, বাট আমরা গুম খুন যারা যারা জড়িত ছিল তাদের সবাইকে আমরা ট্রায়ালে আনবো, এটা আমাদের কমিটমেন্ট, তাদেরকে এটা আনতেই হবে। এটা আমাদের জাতিকে পরিশুদ্ধ করার জন্য হলেও এই লোকগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এবং এটা যদি কিছু কিছু ল্যাটিন আমেরিকায় দেখবেন যে 20 বছর লেগে গেছে, 30 বছর। এখন এই যে মাদ্রিদি প্লাজা দি মায়োতে যে মারা এখনও ওরা বসেন, কিন্তু আচ্ছা এখনো এগুলো তো আর শেষ হয় না। ফিরোজা বেগমের কান্না তো শেষ হবে না, মৃত্যুর আগ গুম কমিশন দিলেই কি তার কান্না, সে তো বসেই থাকবে যে তার ছেলে আসবে, ডেফিনেটলি। ঠিক না? এটা যতক্ষণ না উনি জানছেন যে তার ছেলেকে এই অবস্থায় মেরে ফেলা হয়েছে বা এইটা হয়েছে, অনেকে তো কিছু জানেও না যে কোথায় আছে, আদৌ বেঁচে আছে এবং কিনা। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে এখনো অনেকের মধ্যে ভয় আছে। আমাদের গুম কমিশন বললেন যে ওরা 1676টা তো ওরা কমপ্লেন পেয়েছে, এর ভিতরে 700 বা 800 মতো তারা শুনেছে, আরো এখন অনেকগুলো বাকি রয়েছে না, অর্ধেকের মতো। আর তারপরে 1600 তারা বললেন যে একটা জয় গুম হয়েছে, ওইটাকে আবার ওই গুমটাকে জাস্টিফাই করতে আরো 3-4 জনকেও গুম করা হয়েছে টেম্পোরারিলি। তো ফলে হয়েছে, কিন্তু ওই লোকগুলো ভয়ে আছেন। একটা ভয় কি যে এই গভর্নমেন্টটা কতদিন টিকবে, এটা একটা আছে মানুষের হ্যাঁ, ভিতরে। তাই আবার যদি এরা এসে পড়ে। বাট আমি বলতে পারি পৃথিবীতে এইরকম কোনো ঘটনা ঘটে নাই যে যারা গুম খুনে জড়িত, বিশেষ করে গুমে, এরা আবার মানে পলিটিক্সে রিটার্ন করতে পারছে। এটা হয় নাই, এটা হবে না, এটা বাংলাদেশ এক্সেপশন না। ওকে, আমরা একটু প্রসঙ্গটা পরিবর্তন করে একটু মান্না ভাইয়ের কাছে যাই। আজকে জনপ্রশাসন সংস্কার নিয়ে বেশ কিছু প্রস্তাব দিয়েছে বিএনপি, এবং বিএনপির সঙ্গে এই মানে জনপ্রশাসন সংস্কার কমিশনের একটি বৈঠকও ছিল, এবং সেখানে বিএনপি বলেছে যে যারা গত 3 নির্বাচনে বৈধতা দেওয়ার জন্য কাজ করেছে প্রশাসনের, তাদের বিচারের আওতার দাবি জানিয়েছেন, এবং প্রশাসন থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের সরানোর দাবি জানিয়েছে। এটা কি সাথে নিয়ে যদি একটু প্রশ্নটা এভাবে করি যে আমরা যতটুকু শুনছি বা মনে হচ্ছে যে অনেকগুলো জায়গা থেকেই সংস্কার হচ্ছে, অনেক জায়গায় পরিবর্তন হচ্ছে, কিন্তু প্রশাসন এত বড় একটা জায়গা যে রাতারাতি সব তো পরিবর্তন করে ফেলাও সম্ভব না। তো আসলে এইটা কতটুকু চ্যালেঞ্জ মনে হয় আপনার কাছে? আপনি যেটা বললেন, আমি এই বলার সাথে একমত হব না। একমত হব না কেন, অনেক সময় আছে যে এই ব্যাপারটা খুব ডিফিকাল্ট, ইম্পসিবল মনে হয়, কিন্তু আমাদের এটা করতে হবে, তার কোনো বিকল্প নেই। আমাদের দেশ এখন মানে একটা প্রাথমিক বিজয় অর্জন করেছে যে ফ্যাসিজম পরাজিত হয়েছে ফিজিক্যালি, কিন্তু এটা পলিটিক্যালি, ইথিক্যালি, মোরালি, কালচারালি সব দিক দিয়ে ডিফিটেড না হলে তো এটা আবার ফিরে আসবে এরকম সম্ভাবনা থেকে যায়। থাকবেই সেটা যদি করতে চান তাহলে আপনার খোল নলচে বদলে ফেলতে হবে দেশের, এবং এটাকে আপনি মানে ছাড় দিতে পারবেন না। আপনি কি সবই পারবেন? না, সবই পারবেন। এই যে বলে না সংস্কার, পুরো সংস্কার কবে হতে পারে? মানুষের পুরো জীবনটার মধ্যেই সংস্কার চলবে, কোনো জায়গায় তো জ্যোতি দেওয়া যাবে না। কিন্তু একটা টাইম ফ্রেমের মধ্যে আপনাকে নির্দিষ্ট কতগুলো প্রায়োরিটি করে যে এটা করতে হবে, নাহলে আমি সামনে স্টেপ ফরওয়ার্ড করতে পারবো না। এটা যদি করতে চান তার মানে হচ্ছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটা গ্রহণযোগ্য ভালো নির্বাচন করতে হবে, যে নির্বাচনের ফলাফলের উপরে দাঁড়িয়ে আপনি এক্সপেক্ট করতে পারেন পরবর্তী আরও বড় গণতন্ত্রের ঘরের মধ্যে প্রবেশ করা, মানে ভালো একটা নির্বাচন লাগবে। তো ভালো নির্বাচন করতে আপনার পুলিশ ঠিক করতে হবে, আপনার জনপ্রশাসন ঠিক করতে হবে, আপনার ইলেকশন কমিশন ঠিক করতে হবে। তখন জনপ্রশাসন আপনি বলবেন 15 বছর ধরে ওরা যা করেছে এটা ঠিক করতে আমাদের 5 বছর লাগবে। 5 বছর তো হবে না, আপনি যদি 2 বছরের মধ্যে নির্বাচন করেন, এইটা আপনাকে করতে হবে। এখন আমার এই কথা যদি কেউ মনে করেন বলতে খুব পারেন, ভাই করে দেখান তো, এটা বললে তো আমি আনডান, কিন্তু এটা করতে হবে। আমি শুধু একটা উদাহরণ বলি, আমি প্রায় জায়গাতে এটা বলি। লতিফুর রহমান ক্ষমতা নেবার 5-6 ঘন্টার মধ্যে অনেকগুলো সচিবকে বদলি করে দিলেন। ইম্প্যাক্টটা কি হলো? বাকি অ্যাডমিনিস্ট্রেশন একদম দড়ির মতো সোজা হয়ে গেল, যেটা খুবই টাফ অ্যাডমিনিস্ট্রেশন, এর কথা শুনতে হবে। আর এই গভর্নমেন্ট আনবার পরে ছাত্ররা আন্দোলন করলো, আপনি অটো পাস দিয়ে দিলেন, সবাই বুঝলে চাপ দিলে একে নথি স্বীকার করানো যায়। এই গভর্নমেন্টের ওই জন্য কমান্ডটা হয়েছে বলে আমার মনে হয় না। সিভিল ব্যুরোক্রেসিতে আপনার সচিবালয়ের মধ্যে ডিসিরা মিছিল করতে গিয়ে মধুর ক্যান্টিনে গিয়ে যে মিছিল করবে, তার জন্য যে পানিশমেন্ট হয়েছে তা তো দেখলাম না। পুরো ব্যাপারটা কীভাবে হ্যান্ডেল করলো, কীভাবে সলিউশন হলো, কিচ্ছু জানি না। কিন্তু এখন প্রায়শই অভিযোগ শুনছি
যে বিভিন্ন সবাই বলছে যে এই লোকটা তো আগে এই করেছিল, এই অ্যাডভাইজারটা আগে এই ছিল, এই আর্মি পুলিশের অফিসার এটা ছিল, সে তো বহাল তবিয়ত আছে, আবার প্রমোশন পেয়েছে। এইটা যদি হয়, যেটা অবশ্যই হচ্ছে, তাহলে কথা বলবে কেন? তাহলে এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই জায়গায় আমি মনে করছি যে সরকারের, মানে আমি যদি বলি, কিন্তু আমার মনে এখন খেয়াল পড়ছে না, উনি বলেছিলেন কি তার ডেপুটি বলেছিলেন যে আমি যখন বলছিলাম যে অভিজ্ঞতার অভাব, তখন বলছেন যে না, এরা সব অভিজ্ঞ মানুষ। এখন অভিজ্ঞ মানুষ কি জানেন? অ্যাডমিনিস্ট্রেশনের, কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতির তো এটার কোনো অভিজ্ঞতা নাই কারো। ফলে এটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটা করতে পারছেন না এবং জায়গাটা তৈরি করতে পারছেন না। কিন্তু এই জনপ্রশাসনকে আপনার মানে সত্যি সত্যি যদি জনপ্রশাসন করতে হয়, যারা সত্যি জনবান্ধব, পুলিশকে যদি জনবান্ধব না করতে পারি, তাহলে তো আমি এই জায়গাতে যেতে পারছি না। অতএব এইটা করতে হবে। আমার কাছে এইটা খুব বিশ্বাসযোগ্য নয়, কারণ আমি দেখছি, ধরেন আমি দু একজন ব্যুরোক্রেসির কথাই জানি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এর মধ্যে রাখা হয়েছে, মামলা দেওয়া হচ্ছে, নতুন নতুন মামলা। আমাদের ওয়ার্কার্স পার্টি সাইফুল হকের এক ভাই আছেন, তার সম্পর্কে এরকম শুনছি। ভালো মন্দ আমি কোনো কমেন্ট করতে পারছি না, বিকজ আমি ভেতরে যাইনি, কিন্তু আমি দেখছি অ্যাকশন তো নেওয়া যাচ্ছে, রাইট হোক রং হোক, নিয়েছেন। তাহলে এরকম কিছু কিছু লোক যারা প্রতিষ্ঠিত প্রমাণিত জানে, সেই লোকগুলো তো প্রমোশন পেয়ে যাচ্ছে। সেইখানে আমি জানি না বিএনপি ডিটেলস কি প্রপোজাল দিয়েছে সেটা বলতে পারবো না। তাছাড়া জনপ্রশাসনের সচিব সম্ভবত সবার কাছে বলেছেন এটা দেওয়ার জন্যে, আমরা এরকম চিঠি এখনও পাইনি, ফলে আমরা এর উপরে কোনো কথা এখনও বলি নাই। বিএনপিও কী বলেছে তার ডিটেলস জানি না। আমাদের যে জোট আছে গণতন্ত্র মঞ্চ, তারাও অন্যান্য এরকম করে পাননি, ফলে আমরা পর্যালোচনা করিনি। কিন্তু আমরা এইটা মনে করি যে জনপ্রশাসন, জনবান্ধব প্রশাসন করতে না পারলে, সংস্কার জিনিসটা কিন্তু খালি নট চেঞ্জিং আ ম্যান, অথবা একটা শূন্য জায়গাতে একটা লোককে বসাতে তো পারলাম, এইটা কখনো সংস্কার বলে না। সংস্কার হলো যেটা গুণগত কিছু না কিছু উৎকর্ষ সাধন করবে। তো সেইটা যদি করতে না পারেন তাহলে কী হলো? পুলিশে কোনো গুণগত উৎকর্ষ হয়েছে বলে অন্তত আমি চলতে ফিরতে দেখি না, সেটা ট্রাফিকের ক্ষেত্রে বলেন অথবা যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ যেটা করছে সেখানে বলেন। আর ব্যুরোক্রেসিতে যদি বলেন, ব্যুরোক্রেসিকে আমি জনবান্ধব বলতেই পারি এখন পর্যন্ত। এটা হতে পারে যে আগের তুলনায় ঘুষ টুস খাওয়ার ব্যাপার প্রকাশ্যে দেখছি না, কিন্তু রিপোর্ট পাচ্ছি। কিন্তু এইটা যদি এরকম তলে তলে চলতে থাকে, তো এই গভর্নমেন্ট আছে ধরেন 1.5 বছর, 2 বছর, যতদিনই থাক, তারপরে যে গভর্নমেন্টটা আসবে সেটা পলিটিক্স যারা করে তাদেরকে কম্প্রোমাইজ করতে হয়। একটা খুব কমন বক্তব্য আছে, চোরেরও একটা ভোট, সাধুরও একটা ভোট, গরিবের একটা ভোট, বড় লোকের একটা ভোট। তো ভোটের কারণে তো আপনি সবাইকে তখন প্রশ্রয় দিচ্ছেন। আর যে বড় লোক, যে প্রভাবশালী, সে খারাপ লোক হলেও তার সাথে 100টা ভোট আছে। কেউ যদি এটা উইন করতে পারে, তাকে অন্যায় প্রশ্রয় দিয়েও পলিটিক্যাল পার্টির ক্যান্ডিডেট অন্য যারা তারা তাই করে। রাজনৈতিক দলগুলোকে আমরা সাধারণভাবে দোষারোপ করি, কিন্তু তাদের প্যারামিটারগুলো বুঝতে হবে। ভোটের রাজনীতি মানেই সত্যের চর্চা নয়, এটা বুঝতে হবে। ভোট মানে আপনি একটা সত্য প্রতিষ্ঠার লড়াই করছেন তা না, বরঞ্চ এরকমও হতেই পারে যে মেজরিটি রং, মাইনরিটি রাইট। আর আপনি যদি পারে সায়েন্স দেখেন, তো কোপার্নিকাস রাইট ছিলেন, ব্যাপক জনগণ ছিল না। গ্যালিলিও রাইট ছিলেন, মানুষ ছিল না, রাজা ছিল না। তো আমাদের এখানেও সিদ্ধান্ত যেটা বলছে মেজরিটি মানুষের সেন্টিমেন্ট হলেই সে রাইট, তা না। মেজরিটি মুসলমান, হিন্দু এখন কেটে ফেলতে হবে, সেই পক্ষে থাকতে পারে, রাইটের পক্ষে থাকতে পারে, ওইটা তো না। রাজনীতিবিদ তিনি সাকসেসফুল যিনি জনগণের পেছনে পেছনে হাঁটেন না, বরং জনগণকে সাথে নিয়ে সামনের দিকে যেতে পারেন। ওই রকম স্টেটসম্যানশিপ আমাদের দেশে ডেভেলপ করেনি, কারণ জ্ঞান চর্চার ভিত্তিতে রাজনীতি কখনোই এইখানে করা হয়েছে বলে আমার মনে হয় না। ওই কারণে আমি বলছি যে মানে এখন যে গভর্নমেন্টটা আছে, গভর্নমেন্ট সম্পর্কে আমার অ্যাসেসমেন্টটা হচ্ছে তাদের রাজনীতির অভিজ্ঞতা নাই, কিন্তু নিজের নিজের জায়গাতে পারে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাকসেসফুল, কোনো বদনাম তো নাই, চুরি বাটপাড়ির কথা নাই। কেউ ইউটিউবার এটা ওইটা বলছে এখন, আমি কান দিচ্ছি না, বিকজ প্রমাণ না পেলে দেবো, কারণ আমি জনগণকেও বলবো ওগুলোতে বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই। কখনো প্রমাণ যদি পান নিশ্চয়ই তাকে আমরা কাঠগড়াই তুলব, কিন্তু তার আগে পর্যন্ত তাদের প্রতি এই আশা আমি করতেই পারি যে এই পরিবর্তন তারা করতে পারবেন এবং করেই পরবর্তী ট্রানজিশনের দিকে যাবে। শফিকুল আলম ভাই, আপনার কাছে যে প্রশ্নটি বিরতির আগে করছিলাম সেটির সঙ্গে আরও একটু যোগ করি। সেটি হচ্ছে তলে তলে দুর্নীতি এবং প্রশাসন ব্যবস্থার সংস্কার কিংবা পরিবর্তনে সরকার কতটুকু কাজ করছে, এবং সেই সঙ্গে আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি কথা বলেছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যাদের নামে ফ্যাসিস্ট সরকারের যাদের নামে সুনির্দিষ্ট মামলা আছে এবং আত্মগোপনে আছেন, তাদের গ্রেফতার অভিযান আরও বিস্তৃত করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই তিনটাকে একই সঙ্গে বললাম।
না, একটা জিনিস হচ্ছে যে আপনার প্রশাসনের যে এফিসিয়েন্সি একটা বড় ইস্যু। প্রথম কথা হচ্ছে যে আমরা এসে যে এই প্রশাসনকে পেয়েছি এটা একটা ভঙ্গুর প্রশাসন, মোরালি তাদের কিছু নাই, মোরালি খুবই ডাউন। এবং আপনি জানেন আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমের একটা বড় যেটা ফেইলুর ছিল সেটা হচ্ছে যে তারা প্রশাসনকে যতটা না নির্দলীয় করতে পেরেছিল তার চেয়ে বেশি দলীয় করেছে। আমরা দেখেছি যে জাস্ট 91-এর পরের থেকে এই প্রশাসনই দুই ভাগ হয়ে গেছে, একটা দল এইদিকে আর একটা দল ওদিকে, একটা দল জনতার মঞ্চ করতেছে আর একটা দল এই যে এটা করে যেটা হয়েছে যে এর ফলে যেটা হয়েছে যে পুরো প্রশাসনের আমরা এসে দেখছি যে এটার কোনো এফিসিয়েন্সি লেভেল খুবই লো। আপনি একটা দেশে 400-500 বিলিয়ন ডলার একটা ইকোনমি, তার একটা ডিসিশন নেওয়ার যে ক্ষমতা, একটা বড় একটা সেক্রেটারি তো একটা দেশ চালানোর কথা, দেখা যাচ্ছে যে তার সেই এফিসিয়েন্সি লেভেল খুবই কম। আর আসিফ ভুইয়া যেটা বললেন সেটা আমাদের কথা, যে যারাই যেইভাবে ইনভলভ হোক না কেন তাহলে, এবং প্রশাসনের মধ্যেও যদি কারো এগেনস্টে সুনির্দিষ্ট অভিযোগ থাকে, এখন আপনি যদি তার সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার এগেনস্টে ব্যবস্থা হবে, কিন্তু আপনি যদি সুনির্দিষ্ট অভিযোগ না থাকে, আমরা যদি সুইপিং ওয়েতে যাই তাহলে যেটা হবে কি, এতে একটা ইট সেন্স এ নেগেটিভ সিগন্যাল। আর আমাদের তো সব কিছুর ঊর্ধ্বে আমাদের রুল অফ লটাও দেখতে হবে, আমার তো রুলসের মধ্যেও থাকতে। আমি এমন একটা কাজ করলাম, দেখা গেলো সে হাইকোর্টে গেল, সুপ্রিম কোর্টে গেল, যে আমার এগেনস্টে বললো যে তার প্রতি অন্যায় করা হয়েছে, এতে আমার কাজটা আরও পেক ব্যাক হয়ে যায়, ওই কাজটা এগোয় না। তো আমরা ওই বিষয়গুলো খুবই মানে খেয়াল রাখছি, এবং এই অনুযায়ী দেখেন আমরা একটা প্রশাসনে একটা গ্রাইভেন্স কমিটি করেছি, সে অনুযায়ী আপনার এই যে জাকির আহমেদ খান, উনি ফরমার ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন, তাদের নেতৃত্বে একটা এই রিভিউ কমিটি হয়েছে, তারা তাদের একটা রিপোর্টও দিয়েছেন যে কারা কারা বঞ্চিত হয়েছেন, সেটার একটা লিস্ট দিয়েছেন। এছাড়াও তো আমরা অনেক জায়গায় যেই প্রথমে আমাদের উপর যে এক্সপেকটেশন ছিল যে যারা যারা টেইন্টেড তাদেরকে সরাতে হবে, আমরা এই কাজটা কিন্তু করেছি 4 মাসে, মোটা দাগে এই কাজটা চলছে নাকি শেষ? এটা চলছে, এটা আরও চলবে। এবং এটা অনুযায়ী যদি এর মধ্যে আবার যদি আমরা সুনির্দিষ্ট অভিযোগ পাই যে ইনি এই কাজটা করেছেন বা উনি এই চুরির সাথে জড়িত, বা অনেক ক্ষেত্রে যেটা হয় যে যেই কাজটা আমরা দেখি না, বাট প্রশাসনের মধ্যে অনেকের মধ্যে এই কাজটা আগে দেখা যেত, মানে ওই আমলে যেটা দেখা গেছে যে আপনি ইচ্ছা করে এমন একটা প্রজেক্ট নেওয়া যাচ্ছে, ওই প্রজেক্টের আপনার কস্ট হয়তো বা 2000 কোটি টাকা, সে ওই কস্টটা ফুলাফেপায় 8000 কোটি টাকা নিচ্ছে। তো পুরোটা জিনিসটার সাথে যে পলিটিক্যাল লিডারশিপের সাথে প্রশাসনের কারো এই জিনিসটা কিন্তু জনগণের কাছে স্পষ্ট না, এই যে ক্রাইমটা, কিন্তু এইটা ছিল সবচেয়ে ভয়াবহতম ক্রাইম। আপনার একটা উদাহরণ দেই, যে আমাদের কোনো ফিজিবিলিটি স্টাডি বলে না যে আমি এই যে কর্ণফুলীর নিচে দিয়ে আমি একটা টানেল করে আনোয়ারাতে যাব, কেন আনোয়ারা আমার ইকোনমিক জোন না, আনোয়ারা দিয়ে আমি কক্সবাজার যাওয়া অনেক দূরের বিষয়। দুই সিটিকে মেলানোর জন্য এই ধরনের টানেল করে সাধারণত। আমি তাহলে কি করলাম, আমি 11-12 হাজার কোটি টাকা খরচ করলাম, ওই পারে আমি একটা বড় বাংলো টাইপেও করলাম 450 কোটি টাকা দিয়ে। এই পুরো জিনিসটা তো ডিজাইনিংয়ে তো প্রশাসনের লোকরা ছিল, ডেফিনেটলি ঠিক না, প্ল্যানিং ছিল, ওইখানে আইএমইডির লোকরা ছিল, সব পুরো জিনিসটা আপনি দেখেন না, তাহলে এইটা কি ক্রাইম না? ভয়াবহ ক্রাইম। তো এটা অবশ্যই, তো আমরা যেটা শুনেছি যে ওইখানে যিনি এমপি ছিলেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার এখানে একটা ডাইরেক্ট রোল ছিল এই প্রজেক্টটা নেওয়ার ক্ষেত্রে। তো কিন্তু তাকে এই প্রজেক্টটা তৈরি করে দিলেন কে? আচ্ছা, ঠিক না, এই টাইপের অনেক কিছু আছে। আমরা আমাদের কাজগুলো করছি, আমরা এমনভাবে করছি যাতে প্রশাসনের তার কাজেরও হ্যাম্পার না হয়, বাট আমরা ডিটারমাইন্ড ওয়েতে কাজগুলো ঠিকই করছি। এবং আপনারা দেখেছেন 4 মাস পরে আপনারা একটা অ্যাসেসমেন্ট নেন, তাহলে বুঝবেন যে কি পরিমাণ একটা ম্যাসিভ চেঞ্জ হয়েছে। আপনাকে একদম শেষের দিকে চলে আসছে, আপনাকে আরেকটা ছোট্ট প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে পূর্ব তিমুরের রাষ্ট্রপতি হোসে রামোস হোর্তা, তিনি গতকাল এসেছেন এবং 4 দিনের সফরে এসেছেন। বিজয় দিবসেও সম্ভবত তার এবার বিজয় দিবসে হয়তো প্রোগ্রামের উনি গেস্ট থাকবেন, এবং আজকে একটি চুক্তি এবং একটি সমঝোতা স্মারক সই হয়েছে, এবং বাংলাদেশ থেকে তারা কিছু পণ্য তাদের দেশে আমদানি করবে, অর্থাৎ আমরা রপ্তানি করব। তো এই সফর নিয়ে একটু বলবেন যে কোন কোন পণ্য রপ্তানি করার ব্যাপারে? আমরা একটা বড় গ্রেটার একটা ট্রেড এঙ্গেজমেন্ট ওদের সাথে করছি, ওদের ইকোনমি তো গ্রো করছে ভালো, সেক্ষেত্রে আমাদের অপরচুনিটিটা তৈরি হবে। আর আমার যদি একটা ছোট মার্কেটও আমি পাই, এটা আমার জন্য অনেক। ওইখানে অলরেডি কিছু প্রাণ RFL-এর কিছু প্রোডাক্ট যায়,
তো আমরা আরও অনেক পণ্য পাঠাতে চাই, প্লাস ওইখান থেকে আমরা ইম্পোর্টও করতে চাই। আরেকটা হচ্ছে যে ওরা তো সাউথ ইস্ট এশিয়া মানে এশিয়ান ফ্যামিলির মেম্বার। আমাদের একটা বড় প্ল্যান হচ্ছে স্যারের হচ্ছে যে আমরা আসিয়ানের মেম্বার হতে চাই। আপনি জানেন স্যার কাজ করতেছে না, বিমস্টেক অনেকটা, বিমস্টেক মোটামুটি। তো এখন আমরা স্যার যেহেতু ইনেফ ডরমান্ট হয়ে গেছে, আমরা এখন যদি আসিয়ানে যেতে পারি, কিন্তু আসিয়ানের সমস্যাটা হচ্ছে আসিয়ানের রিজিয়নটা একটা ডিফাইন্ড, তারপরে আসিয়ান প্লাস একে দিয়েছে যে এইটার বাইরে যেতে পারবে না। তো আমরা যেটা চাচ্ছি যে আমরা যদি এনাফ সাপোর্ট পাই আসিয়ান নেশন, তারা এমনও হতে পারে তারা তাদের ম্যাপটাই চেঞ্জ করে দিল, ওরা বাংলাদেশকে ইনক্লুড করে ওরা সাউথ ইস্ট এশিয়া, আমরা তো সাউথে তো আছি তো, সাউথ ইস্ট এশিয়ার একটা ম্যাপ করলো। তো সেক্ষেত্রে হয় কি আমাদের, এবং আমরা আসিয়ানে যাওয়া মানে হচ্ছে আমার ইকোনমি ম্যাসিভ, মানে ওদের যে ইকোনমিক ইন্টারাকশন যদি দেখেন ম্যাসিভ, এবং এটা আমাদেরকে হেল্প করবে। আর আসিয়ানের একটা বড় জিনিস হচ্ছে খুবই ওরা ইন্টারেক্টিভ, খুবই, এখানে কোনো কেউ কাউকে চাপিয়ে দিচ্ছে তা না, মোরল বলে কিছু নাই। এটা মোরল থাকতে হয় কি অনেক সময় ওরা কাজ করতে দেয় না, সে তার ডিজায়ারটা কোনো ডিসিশন মেকিংতে রিফ্লেক্টেড না হলেই সে ওইখান থেকে সরে যায়, ওই কাজ সে এশিয়ার অনেকটা ইউরো বলা হয় তাদেরকে। হ্যাঁ, তো ওই জায়গাটায় আমরা যদি পাই, তো আমরা সেই জন্য আসিয়ার সাথে অলরেডি আনোয়ার ইব্রাহিম এলেন, আসিয়ান ইস্ট তিমুরের প্রেসিডেন্ট এলেন, তারপরে আমরা আরও অন্যান্য দেশের সাথে আরও গ্রেটার এঙ্গেজমেন্ট নিয়ে আমরা ওইখানে, এটা আমাদের পার্ট অফ আওয়ার লাইক প্রফেসর ইউনূসের একটা পলিসি ভিশন। ওকে, আমরা একেবারে শেষ পর্যায়ে মান্না ভাই ছোট্ট দুইটা প্রশ্ন করে, মানে দুটো বিষয় অবতারণা করে আপনার কাছে প্রশ্ন থাকবে। প্রায় 7 বছর পর রাজনৈতিক কোনো কর্মসূচিতে সশরীরে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 21শে ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধের সমাবেশে তিনি প্রধান অতিথি থাকবে। এর আগে 2018 সালের সম্ভবত ফেব্রুয়ারি মাসে তিনি সবশেষ হোটেল লা মেরিডিয়ানে একটা প্রোগ্রামে অংশ নিয়েছিলেন। এটি একটি বিষয়। সঙ্গে কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি একটি বক্তব্য দিয়েছেন, এবং সেখানে তিনি একটু কড়া কথাই বলেছেন, বলবো যে তিনি বলেছেন যে দ্রুত নির্বাচনের কথা বললেই কোনো উপদেষ্টার চেহারা এমন হয়ে যায় যেটি আসলে জন আকাঙ্ক্ষার বিপরীত। এবং তিনি আরও কিছু বলেছেন যে সংস্কারের নামে কালক্ষেপণ করলে এদেশের জনগণ তা মেনে নেবে না। এই টোনে এতদিন আমরা শুনি নাই, তারপরেও এই দুটি বিষয়কে আপনি একটু অ্যাড্রেস করে এই বক্তব্যকে এবং বেগম জিয়ার রাজনীতিতে সশরীরে প্রকাশ্যে আগমনকে, উনি কি অনেকটা সুস্থ নাকি অন্য কোনো কারণে এখন আসছেন? প্রথম কথা হলো যে বেগম জিয়া হঠাৎ করে একটা প্রোগ্রাম কেন করছেন তা আমি বুঝিনি কেন বললাম, ধরেন আপনি যেটা বললেন না শেষে যে এটা কি রাজনীতিতে আগমন, রাজনীতিতে আগমনের জন্য মুক্তিযোদ্ধা সমাবেশে যাবেন কেন? উনি একটা পলিটিক্যাল প্রোগ্রাম করবেন, পার্টির প্রোগ্রাম, সেখানে বলবেন, ডিক্লারেশন হবে যে উনি এখন থেকে রাজনীতি করবেন। অথচ গত কয়েক বছর ধরেই আমি বলবো উনি নিজে এত অসুস্থ যে যখন তখন এরকম অবস্থা বলেছেন। এখন তার এই হেলথ কন্ডিশন যে একটা ফর্মালি পলিটিক্সে জয়েন করবার মতো হয়েছে সেটা তো জানি না আমি বেগম জিয়া যদি সত্যি সত্যি মানে তার সক্ষমতার রাজনীতিতে যোগ দেন আমি খুশি হব, আমি এটা চাইবো মনে মনে, কিন্তু আমার কাছে এই সমস্ত প্রশ্নের কোনো উত্তর নেই। উনি এতে এই যে মুক্তিযুদ্ধ সমাবেশেই কেন যোগ দিচ্ছেন, এইটার কোনো স্পেশালিটি আছে কি না 21 তারিখে, তাও আমার কাছে ক্লিয়ার না। আমি বহু ব্যাপারে দেখেছি বিএনপির রাজনীতির প্রশ্নগুলো ক্লিয়ার থাকে না। এবং একইভাবে আমি বলি বিএনপি সম্ভবত এই যে জুলাই আগস্টের এত বড় অভ্যুত্থান সেটার যে মর্মবস্তু সেটা পরিপূর্ণভাবে হৃদয়ঙ্গম করতে পারি নাই। যেরকম করে আপনি তারেক রহমান সাহেবের কথাগুলো বললেন না, এটা হলো যে খুব দ্রুত নির্বাচন দিতে হবে, এই কথাটার মানে কি? এটা আগের মতোই হলো, কিন্তু খুব দ্রুত দেবার বিষয় নয়। বিষয়টা হচ্ছে একটা ভালো নির্বাচন হতে হবে, which will pave the way for the transition to democracy from fascism. বেসিক জিনিস আমরা তাই চাই, এবং আমরা চাইবো যে এটা যেন আবার রিটার্ন অফ ফ্যাসিজম এনশিওর না করে ডিস্ট্রয় করতে পারে। আমরা চাই যে এটার মধ্যে দিয়ে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিতই কেবল হবে না, এটা একটা গুণগত পরিবর্তনও হবে। এটার জন্য কতখানি সময় লাগবে? আমি মাঝে মাঝে বিএনপি নেতাদের বলেছি যে সরকার আপনাদের কাছে সবাই চাইবে কেন, আপনারা সরকারের কাছে সবাই চান। পুলিশটাকে স্ট্রেটন আপ করতে, প্রো পিপল করতে, নির্বাচন বান্ধব করতে কত সময় লাগতে পারে গভর্নমেন্ট বলবে, এবং পুরো অ্যাডমিনিস্ট্রেশন রেডি করতে বা হোল ইলেকশন প্রসেসটা রেডি করতে তারা কতদিন দরকার মনে করছেন। আমি এই প্রশ্ন কিন্তু রাখি না
যে ওরা ক্ষমতা দীর্ঘায়িত করবার ষড়যন্ত্র করছেন। অ্যাটলিস্ট ডক্টর ইউনূস অনেকদিন ক্ষমতায় থাকতে চান, এরকম আমার মনে হয় না, এখনও হয় না। অ্যাজ এ পলিটিক্যাল পার্টি একটা প্রেসিডেন্ট হিসেবে আমি সরকারকে এত বড় সার্টিফিকেট দেওয়ার কথা না, বিকজ পলিটিক্স এরকম করে কেউ বলে না, ইটস এ পাওয়ার গেম। তো তারপরে আমার কাছে মনে হয় না, সেটা যদি মনে হয় তাহলে আপনি বরঞ্চ সরকারকে বলবেন যে আমি এই এই জিনিস চাই কোয়ালিটেটিভলি, যাতে এই এই জিনিস না হয়। কিন্তু কি হচ্ছে, বিএনপি সম্পর্কে মানুষই সমর্থন করছে দল হিসেবে, আর তো নাই, কিন্তু তার প্রতি আস্থা প্রকাশ করতে পারছে না, কারণ এর বদলে বিয়ে এসে যাচ্ছে এবং বিয়ে এর মতো আচরণ করছে। এরকম কথাবার্তা আমি মানুষের মুখে প্ল্যান্ট লেভেল থেকে টপ লেভেল সব জায়গায় শুনছি, বহু জায়গায় শুনেছি। ভাই থানায় গিয়ে কী করবো, গিয়ে তো দেখি যে তাদের লোক বসে আছে, ওসি সাহেব কথা বলে না, তারা কথা বলে। এবং বিভিন্ন জায়গাতে বিএনপি যেরকম করে তার কর্তৃত্ব দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে অলরেডি, আমি এই জন্য সরকারকে মনে করি সরকার মানে একটু কি মানে নীল ডাউন পলিসি করছে নাকি তাদের সামনে। কেন ওরা বললেই মানতে হবে কেন? গভর্নমেন্ট তার মতো করে করবে, তার তো এটা বলবার রাইট আছে যে আমি আমার মতো করে করব, আমার স্বার্থে করব না, সবার স্বার্থে। কোনো কথা হলে সেটা বলেন, আমি শুনবো, কিন্তু আপনাদের ডিকটেশন মেনে আমাকে চলতে হবে, সেরকম তো না। যেরকম আমি দেখেছি একবার ইউনূস সাহেব বললেন, ইভেন প্রেসিডেন্টের ব্যাপারে যখন এত কথা উঠেছে, তারা চাইলে ওর ব্যাপারে বললো না রাজনৈতিক দল চাচ্ছে না, আমি তাদের উপরে রেখে দিলাম। এখনও একটু আগে উনি এই কথা বললেন। তারপরে আবার নেক্সট টাইম যে আপনার ইলেকশনের ডেট ফেট ইত্যাদি ব্যাপারে তারা যদি না মানে সরকার বলছে তা আমি ভোট দিয়ে চলে যাব, এটাও তো হলো না। তাদেরকে এই জন্যে কি আনা হয়েছে? আমি তো তা মনে করি না। গভর্নমেন্ট ইজ আরবিটার এবং তার সাথে সাথে বলছি তারা এটাকে মানে মডুলেটও করবে, তারা এইটাকে বিল্ড আপ করবে যাতে ফিউচার জায়গাতে যাওয়া যায়। সেই ক্ষেত্রে আমি মনে করি তারেক রহমান এই গভর্নমেন্টকে বুঝতে আমার মনে হচ্ছে কোনো গ্যাপ হচ্ছে। হয়তো ভাবছেন, যেমন আমি দেখেছি যে তার দুইজন স্ট্যান্ডিং কমিটি মেম্বার বলেছে আপনারা যে আমাদের বলেন আমরা অধৈর্য হয়ে গেছি, আমরা তাড়াতাড়ি ইলেকশন করতে চাই, আমরা এই জন্যই সমস্ত কথাবার্তা বলছি। আমরাও তো বলতে পারি যে আপনারও ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য মতলব ভাসছেন। বিষয়টা এরকম জায়গায় যাওয়াই উচিত নয়, বরঞ্চ তখন গভর্নমেন্ট বলা উচিত। ডক্টর ইউনূসই যদি ডেকে বলেন, উনি যেমন দিন কী বলে বেগম জিয়াকে ডেকেছেন সেনা দিবসে, কথাবার্তা বলেছেন, আবার কথা বলতে পারেন, দরকার বোঝাতে পারেন না আমি এই দিস ইজ মাই মডেল, বলেন কোথায় ভুল। উনি তো উইথ অথরিটি বলতে পারেন, বিকজ এই রকম গভর্নমেন্ট বাংলাদেশে কারণ এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আসছে কিনা আমি তা জানি না, যে অল দি পার্টিজ অল দি স্টেক হোল্ডার্স তাকে ফুল ফ্লেজেড সাপোর্ট দিচ্ছে। তার স্ট্রেংথ তো ধরেন ইভেন কোনো কোনো নির্বাচিত সরকারের চেয়ে বেশি। সেই জায়গাতে সরকার যদি বলেন তাহলে তারেক রহমান সাহেবও বুঝতে পারবেন, কারণ মাঝে তাকে অনেক পজিটিভ কথাবার্তা বলতে দেখেছি। বিএনপির মধ্যে যে অ্যানোম্যালিগুলো হচ্ছে, যে বিশৃঙ্খলা হচ্ছে, বিভিন্ন রকম অভিযোগ উঠছে, তার জন্য উনি শাস্তি পর্যন্ত দিয়েছেন, এগুলো খুব পজিটিভ মনে হয়েছে আমার। এখন হঠাৎ করে তার অধৈর্য হয়ে যাওয়ার টোনটা আমি ধরতে পারি, যদিও ধরেন আপনি বললেন তাই আমি শুনলাম, আমি তার টোনটা তো ফলো করি নাই বা কোন প্রেক্ষিতে বলেছে হয়তো পরে শুনলাম, সেটা জানি না, সেটা বলতে পারি না। কিন্তু তারপরে আমি মনে করি এই সরকারকে দ্রুত নির্বাচনই দেওয়া উচিত, এবং দ্রুত নির্বাচনটা দিতে গিয়ে একটা ৯-৬ মার্কের নির্বাচন দেওয়া চলবে না। নির্বাচনটা হতে হবে যাতে এই কোয়ালিটেটিভ চেঞ্জটা আনা সম্ভব হয়, সেই লক্ষ্যে তারা কাজ করছেন মনে করি। আর সবশেষে আমি বলবো, গুম কমিশনের যে রিপোর্টটা বেরিয়েছে, এটা সম্পর্কে চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত ছাড়াই যদি আমি ইলেকশনে যেতে চাই, তাহলে এটা ওদেরকে খানিকটা লাইসেন্স দিতে পারে, বলতে পারে ওরা যেটা করতে পারবে না আমরা ক্যারি করব। কিন্তু আবার বলি, পলিটিক্যাল পার্টির যত কনসিডারেশন থাকে এই গভর্নমেন্টের কোনো কনসিডারেশন নেই, এটা ভাবা উচিত। অনেক ধন্যবাদ। আমি একটা আমাদের শেষ, কিন্তু শেষে একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই। আমরা প্রধান উপদেষ্টার কাছে সরকারের 1 মাস পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেখেছি, 100 দিন পূর্তিতে দেখেছি, আগামীকাল জাতির একটা বড় দিন বিজয় দিবস, কোনো বার্তা থাকবে কি না থাকতে পারে? আপনারা দেখেন, আমার জাস্ট আপনি টিভি দেখেন তাহলেই জানবেন। ওকে, উনি খুব মিস্টিরিয়াসলি কথা বলছেন, একটু ইন্ডিকেটিভ লাগছে। আপনি একটু আগেও উনি ইনফরমালি বোধহয় বলেছেন, মেবি কিছু একটা সামনে। অনেক অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না এবং শফিকুল আলম, আপনাদের দুজনকে, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ কষ্ট করে এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সন্ধ্যা।